আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়দিন আসলে খুব বেশি সুস্থ ছিলাম না। কালকেও একটু শরীর খারাপ ছিল, কিন্তু আজকে এখন ভালো লাগতেছে বলে তোমাদের ক্লাসটা নিতে যাচ্ছি। তো আমাদের এর আগে যেটা নিয়ে শুরু করছিলাম, আমার টপিকটা ছিল ক্যালকুলাস ফর ফিজিক্স, এবং এটা নিয়ে আমি বেশ অনেক কথাই বলছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ক্যালকুলাস ফর ফিজিক্স, এটা ছিল আমাদের এই ক্লাসের টপিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন এটা নিয়ে আমি এ পর্যন্ত যা আলোচনা করছি, তোমরা কতটুকু বুঝতে পারছো বা কতটুকু এনজয় করছো আমি জানি না, বাট ফ্যাক্ট হচ্ছে যে আমার নিজের কাছেই আমার প্রিভিয়াস আলোচনাগুলোকে খুব বেশি পছন্দ হয়নি আর কি। হয়নি বলে আমি এগুলো তোমাদেরকে আবার আপলোড করেও দেইনি। তো তোমরা হয়তো কিছু কিছু বুঝছো বা কেউ হয়তো কিছুই বুঝো নাই। আজকে যে আমি আলোচনাটা শুরু করব, এটা আরেকটা কমপ্লিট আলোচনা, এবং ধরে নাও এখান থেকেই আলোচনা শুরু হচ্ছে। আর আগে যেহেতু তোমরা কিছু কথাবার্তা শুনে আসছো অলরেডি, কাজে আশা করি ওই কথাগুলো কিছুটা হলেও তোমাদেরকে হেল্প করবে আজকের এই আলোচনা বোঝার জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ক্যালকুলাস ফর ফিজিক্স। ফিজিক্স তোমরা 9-10-এ পড়ে আসছো। সেই ফিজিক্স যখন পড়ছো তখন ফিজিক্সের কিছু অঙ্কও করছো, এবং যে গাণিতিক সমস্যাগুলো করতে গেছো সেগুলো করতে গিয়ে তোমাদের হয়তো কখনো মনে হয় নাই যে তোমাদের আরো নতুন নতুন কিছু গণিত জানতে হবে বা নতুন কিছু গাণিতিক বিধিমালা জানতে হবে, যেগুলো তোমাদেরকে ফিজিক্সের আন্ডারস্ট্যান্ডিং এ হেল্প করবে। যেমন একদম সিম্পল একটা জিনিস বলি, মানে এই কথাটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যা কিছুই জ্ঞান চর্চা করি বা যা কিছু জানার চেষ্টা করি, সব ক্ষেত্রেই আমাদের কিছু টার্গেট থাকে যে কেন আমরা এই জিনিসটা জানতে যাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় যে স্টুডেন্টরা ওই টার্গেটটা নিয়ে চিন্তা করার অবকাশ থাকে না। আর যদি আসলেও এটা এটা অনেক সময় সমস্যা হয় যে একটা স্টুডেন্ট যদি সব ক্ষেত্রে এইটা জানতে চায় যে আমরা এটা কেন শিখবো, আমরা এটা কেন শিখবো, তো অনেক ক্ষেত্রেই স্টুডেন্টদেরকে কেন একটা জিনিস শিখবো এই বিষয়টার অ্যান্সার দেওয়াটা একটু কমপ্লিকেটেড হয়ে যায়। কারণ হচ্ছে যে একটা কিছুর গন্তব্য যদি একটা মানুষ আগে থেকেই বুঝে ফেলে, তাহলে তো সে আসলে জিনিসটা জেনেই ফেললো। তো এখানে তোমরাও এটা ধরে নাও যে ক্যালকুলাস যে ফিজিক্সের জন্য কত বেশি দরকারি, এই বিষয়টা আসলে তোমরা এখন পুরোপুরি ভাবে অনুধাবন করবা না। তবে হ্যাঁ, নবম দশম শ্রেণীতে পড়ালেখা করে এসএসসি পাস করে তোমাদের ফিজিক্স সম্পর্কে বা গণিত সম্পর্কে যতটুকু নলেজ হয়েছে, তা থেকে অ্যাটলিস্ট এটা যে তোমাদের এখন শিখতেই হবে, জানতেই হবে, এই উপলব্ধিটা তোমাদেরকে আশা করি দেওয়া যাবে আর কি। তো এই জন্য ক্যালকুলাস ফর ফিজিক্স এর মধ্যে আমাদের প্রথম যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা হচ্ছে হোয়াই ক্যালকুলাস। হোয়াই ক্যালকুলাস, ক্যালকুলাস, হ্যাঁ, ক্যালকুলাস আমরা কেন শিখব, এই জিনিসটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করি। দেখো, তোমরা সম্ভবত অষ্টম শ্রেণী থেকে ফাংশন সম্পর্কে তোমাদের একটা ধারণা ছিল। ফাংশন ফাংশন যেমন এরকম ভাবে, যখন তোমরা কোনো এক্সপ্রেশন লিখছো y ইকুয়ালস টু ফাংশন অফ x, তো এটার দ্বারা তোমরা কিছু একটা বুঝে নিছো এরকম যে y একটা চলক, x ও একটা চলক, চলক বা ভ্যারিয়েবল। তো y চলকের মান x চলকের মানের উপর নির্ভরশীল। x চলকের ভিন্ন ভিন্ন মানগুলো y চলককে বিভিন্ন মান দিবে।
চলকের বিভিন্ন পরিবর্তনশীল মান y চলককে বিভিন্ন মান দিবে। যেমন উদাহরণ আমরা এরকম বলতে পারি y ইকুয়ালস টু, আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান, আমরা স্পষ্টত বুঝতে পারতেছি এখানে এক্স এর বিভিন্ন মান বসাবো, তা থেকে আমরা y এর বিভিন্ন মান পাবো। এক্স এর মানগুলো পরিবর্তন হবে, y এর মানগুলো পরিবর্তন হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমরা এক্স কে আমরা বলি স্বাধীন চলক, আর y কে আমরা বলি অধীন চলক। এখন এই স্বাধীন চলকের সাথে সাথে অধীন চলকের পরিবর্তন হয়। তো আমরা এইরকম ক্ষেত্রে যদি পরিবর্তনের হার জানতে চাই, আচ্ছা পরিবর্তনের হার ব্যাপারটা যদি আমরা একটু বলার আগে বলি যে পরিবর্তনের হার বিষয়টা আসলে কি। যেমন আমরা দেখি যে আমাদের চারপাশে সবকিছুর মধ্যেই পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা কিসের সাপেক্ষে হয়? পরিবর্তনের আপেক্ষিকতা বা পরিবর্তনের সাপেক্ষ, পরিবর্তনটা কিসের পরিবর্তনে পরিবর্তন হয়, এই কথাটা চিন্তা করলে প্রথমেই আমাদের মাথায় একটা জিনিস আসে, সেটা হচ্ছে সময়। কারণ সময়ের কথাটা আমরা এইভাবে বলি যে যদি আমি দেখি যে আমার চারপাশে কোনো কিছুই চলতেছে না, সবকিছুই কেমন থেমে আছে, একেবারে সবকিছু চারপাশে সবকিছু স্তব্ধ, কিংবা তুমি যদি এরকম চিন্তা করো যে আমরা যখন কোনো একটা স্থির চিত্রের দিকে তাকিয়ে থাকি, একটা ছবির দিকে যখন তাকিয়ে থাকি, সেই ছবিটা হয়তো এরকম যে ছবিতে দেখা যাচ্ছে আকাশে পাখি উঠতেছে, হ্যাঁ, বা বাতাসের মধ্যে গাছালি নড়াচড়া করতেছে, উঠতেছে, এই ধরনের ছবিও কিন্তু স্থির চিত্রে থাকা সম্ভব। অর্থাৎ একটা গাছের পাতাগুলো যে নড়াচড়া করতেছে, এইরকম একটা ভিউ কিন্তু একটা স্থির চিত্রের মধ্যে আনা সম্ভব। সেটা হচ্ছে যে আমরা গাছটায় হয়তো একটু বাঁকা করে আঁকা থাকবে, গাছের ডালগুলো একটু নুয়ে পড়া থাকবে, হ্যাঁ, তারপরে আকাশে ভাসমান একটা পাখি থাকবে। এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা রানিং ছবি, যে ছবিটা আমরা কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য সেই ছবিটাকে তুলে নিয়ে আসছি। তার মানে ছবির মধ্যে যে জিনিসটা থেমে থাকে সেটা হচ্ছে সময়। স্থির চিত্রে সময় জিনিসটাকে আমরা থামিয়ে দেই, কিন্তু চলচ্চিত্রে বা চলমান ছবিতে সময়টাকে থামানো হয় না। অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের জন্য আলাদা আলাদা করে এক একটা ছবি থাকে। তাহলে এই কথাটার উদ্দেশ্য হচ্ছে, এই আলোচনাটার উদ্দেশ্য হচ্ছে যে এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু যে চেঞ্জ হয়, এই চেঞ্জটাকে যদি আমরা আরেকটু ভালোভাবে পর্যবেক্ষণ করে বলতে চাই, আরো ভালোভাবে জানতে চাই যে এই চেঞ্জটা কিভাবে হচ্ছে, তখন আমরা আসলে কতগুলো ভৌত রাশির অবতারণা করি। প্রথম ভৌত রাশি সেটা হচ্ছে আমাদের স্মরণ। এই যে আমরা এখন ফিজিক্সের আলোচনায় আসতেছি, প্রথম ভৌত রাশি হচ্ছে স্মরণ। অর্থাৎ সময় পরিবর্তন হবে এবং তার সাথে সাথে কোনো একটা বস্তুর অবস্থানের পরিবর্তন হবে, এই ঘটনাটাকে আমরা কিন্তু স্মরণ বলি। অর্থাৎ একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যাবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমি তাকে দেখব যে সে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে। অর্থাৎ এই যে স্মরণ এস, এই স্মরণ এসটার সাথে যে চলকের সম্পর্ক, সেই চলকটা হচ্ছে টি। অর্থাৎ স্মরণকে আমরা প্রথমত বলতে পারি স্মরণ এস হচ্ছে একটি সময়ের ফাংশন। তো সময়ের ফাংশন বোঝানোর জন্য আমরা এখানে, যেহেতু আমরা বলতেছি স্মরণ, আমরা এখানে এস টি এরকম ভাবে জিনিসটাকে লিখতে পারি। অর্থাৎ স্মরণ সময়ের ফাংশন, এস ইকুয়ালস টু এস টি। আচ্ছা, এখন এই কথাটার দ্বারা আমরা আসলে কি বুঝি? এই কথাটার দ্বারা আমরা বুঝি যে কোনো একটা চলমান বস্তু, কোনো একটা বস্তু যা নড়াচড়া করতেছে, চলমান বস্তুর জন্য টি এর ভিন্ন ভিন্ন মানের জন্য, টি এর ভিন্ন ভিন্ন মান এস এর ভিন্ন ভিন্ন মান দিবে, এস এর ভিন্ন ভিন্ন
মান দিবে। এটা হচ্ছে s ইকুয়ালস টু st, অর্থাৎ সরণ সময়ের ফাংশন বা সরণ সময়ের একটা সরণ সময়ের একটা সময়ের দ্বারা সময়ের উপর নির্ভরশীল একটা চলক, এই জিনিসটার দ্বারা আমরা এরকমটা বুঝি। আচ্ছা, এখন পরবর্তী যে চলক, পরবর্তী যে ভৌত রাশি, যেটা আমরা আমাদের গতি বা চারপাশের গতিকে ব্যাখ্যা করার জন্য আলোচনা করি, সেই পরবর্তী ভৌত রাশিটার নাম হচ্ছে বেগ। অর্থাৎ বেগ হচ্ছে ভি, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। এবং বেগ পরিমাপের জন্য আমরা কি করি? বেগ পরিমাপের জন্য আমরা সরণকে সময় দিয়ে ভাগ করি। আচ্ছা, সরণকে সময় দিয়ে ভাগ করে আমরা বলি বেগ। এখন এখানে আবার একটা কথা আছে, সেটা হলো যে এই যে সরণকে সময় দিয়ে ভাগ করি আমরা, এখন ধরা যাক কোন একটা বস্তুকে যদি আমি উপর থেকে নিচে ফেলে দিই, একটা বস্তুকে হাত থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর বস্তুটা এরকম আস্তে 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 বা একসময় মাটিতে পড়ে গেল। তো আমরা যদি এই বস্তুটার মাটিতে পড়ার একটা ছবি, একটা ভিডিও চিত্র নেই, তাহলে সেই ভিডিও চিত্রটা কতগুলো স্থির চিত্রের সমন্বয়ে যদি তৈরি হয়, তাহলে সেই স্থির চিত্রগুলোতে আমরা কি দেখতে পাবো? একটা ছবিতে দেখতে পাবো বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর, এমন কিছু ক্যামেরা পাওয়া যায় যে ক্যামেরা একসঙ্গে অনেকগুলো ছবি তুলে, একটা নির্দিষ্ট সময় পর পর অনেকগুলো ছবি তুলে। ধরা যাক একটা বস্তু উপর থেকে নিচে পড়লো, আর আমরা একটা ক্যামেরা দিয়ে সেই বস্তুটার উপর থেকে নিচে পড়ার সময়কার আলাদা আলাদা করে কতগুলো ছবি তুললাম। প্রথম ছবিতে এই ছবিগুলোতে আমি দেখতে পাচ্ছি যে প্রথম ছবিতে বস্তুটা এখান থেকে এখানে আসলো, তারপরের ছবিতে দেখা গেল বস্তুটা এখান থেকে এখানে আসলো, তারপরের ছবিতে দেখা গেল বস্তুটা এখান থেকে এখানে আসলো, এবং ফাইনাল ছবিতে দেখা গেল বস্তুটা এখান থেকে এখানে আসলো। অর্থাৎ আমরা টোটাল এটাকে যদি আমরা বলি, এটা হচ্ছে জিরো টাইম। ধরা যাক এই টাইমটা হচ্ছে ডেল্টা টি, অর্থাৎ যে সময় ব্যবধানে আমি ছবিটা তুললাম সেই সময় ব্যবধানের নাম দিলাম আমরা ডেল্টা টি। এই সময় ব্যবধানটা হচ্ছে 2 ডেল্টা টি, আর এই সময় ব্যবধানটা হচ্ছে 3 ডেল্টা টি, আর এই সময় ব্যবধানটা হচ্ছে 4 ডেল্টা টি। অর্থাৎ প্রতিটা সময় ব্যবধানে বস্তু কণাটা ভিন্ন ভিন্ন পজিশনে ছিল। তাহলে প্রথম সময় ব্যবধানে বস্তু কণাটার অতিক্রান্ত দূরত্ব যতখানি, দ্বিতীয় সময় ব্যবধানে বস্তু কণাটার অতিক্রান্ত দূরত্ব তার চেয়ে বেশি, তৃতীয় সময় ব্যবধানে বস্তু কণাটার অতিক্রান্ত দূরত্ব তার চেয়েও বেশি, চতুর্থ সময় ব্যবধানে বস্তু কণাটার অতিক্রান্ত দূরত্ব তার চেয়েও কিছুটা বেশি। এটা একটু বেশি মনে হচ্ছে না? আমরা এটাকে আরেকটু নিচে ড্র করি। ধরা যাক এখানে আসবে। এবং আশা করি তোমরা এই ব্যাপারে বুঝতে পারবে যে আমরা যে আমাদের বাস্তব পর্যবেক্ষণ আমরা দেখি, উপর থেকে কোনো একটা বস্তু নিচে পড়তে পড়তে আমাদের মনে হয় যেন বস্তুটা প্রথম দিকে যতটুকু দ্রুততার সাথে নিচে পড়তে থাকে, যতই নিচে পড়তে থাকে ততই তার নিচে পড়ার যে দ্রুততা, সেই দ্রুততাটা বৃদ্ধি পায়। যে কথাটাকে আমরা বলি আসলে ক্রমবর্ধমান স্পিড বা ক্রমবর্ধমান বেগ, অর্থাৎ ক্রমবর্ধমান বেগ। অর্থাৎ আমরা যদি এখান থেকে এখানে এইটুকু দূরত্ব অতিক্রম করার জন্য, এইটুকু দূরত্বকে যদি আমরা প্রথম S1 বলি, S1, এই দূরত্বটুকুকে যদি আমরা S2 বলি, এই দূরত্বটুকুকে যদি আমরা S3 বলি, আর এটুকুকে যদি আমরা S4 বলি, তাহলে আমাদের এখান থেকে এখানে এইটুকু দূরত্ব অতিক্রম করার জন্য অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে প্রথম এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার জন্য আমাদের প্রথম গড় বেগ, আমরা এটাকে বলবো গড় বেগ V1। আচ্ছা, আমরা বলবো V1 অ্যাভারেজ ইকুয়ালস টু, এই চিহ্ন দিয়ে আমরা অ্যাভারেজকে বুঝাই,
v1 অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে s1 বাই ডেল্টা টি, v2 অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে s2 বাই ডেল্টা টি, কারণ এখান থেকে এখানকার সময় ব্যবধানও সেম সময় ব্যবধান। v3 অ্যাভারেজ ইকুয়ালস টু s3 বাই ডেল্টা টি এবং v4 অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে s4 বাই ডেল্টা টি। তাহলে আমরা চারটা ছবি তোলার কারণে, প্রথম ছবি এখানে, দ্বিতীয় ছবি এখানে, তৃতীয় ছবি এখানে, চতুর্থ ছবি এখানে, চারটা ছবি তোলার কারণে আমরা 4 রকমের বেগের মান পেলাম। এখানে আমরা 4 রকমের বেগের মান পেলাম। কিন্তু যদি প্রশ্ন করা হয় যে আমরা যদি এখানে 4টা ছবি না তুলে আমরা যদি আরো বেশি সংখ্যক ছবি এখানে তুলতাম, তাহলেও কিন্তু আমরা এই রকমই একটা প্যাটার্ন পেতাম। দ্যাট ইজ, আমরা প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানের দূরত্ব, দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানের দূরত্ব, তৃতীয় থেকে চতুর্থ অবস্থানের দূরত্ব, এই দূরত্বগুলো ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বলেই আমরা পেতাম। আর সেক্ষেত্রে কিন্তু আমরা ওই সময় ব্যবধানগুলোকে দিয়ে, অর্থাৎ আমরা এখান থেকে ধরা যাক সম্পূর্ণ সময়, এখান থেকে সম্পূর্ণ সময়কে যদি আমরা টি বলি, তাহলে এই টিটাকে আমরা 1 2 3 4টা সেগমেন্টে আমরা ভাগ করলাম। কিন্তু যদি আমরা এই টিটাকে 100 সেগমেন্টে ভাগ করতাম, তাহলে কিন্তু এখানে 100 ডিফারেন্ট ভেলোসিটি পেতাম, 100 ডিফারেন্ট ভেলোসিটি। অর্থাৎ আমরা একটা জিনিস বলি, যদি আমরা বলি এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, অর্থাৎ প্রথম অবস্থান থেকে এই দ্বিতীয় অবস্থান পর্যন্ত যেতে বস্তু কণাটার বেগের যে পরিবর্তন হলো, এই বেগের পরিবর্তনটা আবার দ্বিতীয় অবস্থান থেকে তৃতীয় অবস্থানের ক্ষেত্রেও যে বেগের পরিবর্তন হলো, প্রথম ক্ষেত্রে বেগের পরিবর্তন যতখানি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে বেগের পরিবর্তন কিন্তু ততখানি হয়েছে, এটা আমরা নিশ্চিত করে বলতে পারি না। আবার দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রেও বেগের পরিবর্তনটা কি ঠিক ততখানি হলো কিনা সেটাও আমরা কিন্তু বলতে পারি না। এই গ্রাফ দেখে এই জিনিসটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। আমরা যদি এভাবে এই ছবিটা দেখে এটা বলতে চাই যে এখান থেকে এখানে বেগ কি হারে পরিবর্তিত হলো, এখান থেকে এখানে বেগ কি হারে পরিবর্তিত হলো, বা এখান থেকে এখানে বেগ কি হারে পরিবর্তিত হলো, এটা নিশ্চিতভাবে বলা যায় না যদি আমরা এটাকে এই ছবি দেখে বলতে চাই। আবার যদি আমি বলতে চাই যে এখান থেকে এখানে যেতে বেগ কত, এই গড়বেগের মানটা কত, আবার এখান থেকে এখানে যেতে এই গড়বেগের মানটা কত, এই গড়বেগের মান আর এই গড়বেগের মান যে ভিন্ন ভিন্ন, এটা কিন্তু আমরা এই ছবি দেখে বলতে পারি। আমি প্রথম কথা বললাম যে এখান থেকে এখানে বেগ বেড়ে গেছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু বেগ এখান থেকে এখানে কতটুকু বৃদ্ধি পেল, আবার এখান থেকে এখানে বেগ কতটুকু বৃদ্ধি পেল, সেই বৃদ্ধিটা সেম নাকি সেই বৃদ্ধিটা ভিন্ন ভিন্ন, এটা কিন্তু আমরা এই ছবি দেখে বলতে পারতেছি না। কিন্তু এই ছবি দেখে যেটা আমরা বলতে পারতেছি সেটা হচ্ছে এখান থেকে এখানে সরণের পরিবর্তন যে হারে হলো, এখান থেকে এখানে সরণের পরিবর্তন তার চাইতে বেশি হারে হয়েছে, এই জিনিসটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। কারণ সেম সময়ের মানের ক্ষেত্রে আমরা এখানে যতটুকু সরণ পেলাম, এখানে সরণ তার চাইতে বেশি পেলাম, এখানে সরণ তার চাইতেও বেশি পেলাম, এখানেও সরণ তার চাইতেও বেশি পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের পরীক্ষামূলক পর্যবেক্ষণ দিয়ে যদি আমরা বেগের মানকে বের করতে চাই, তাহলে এই বেগের মানকে বের করার জন্য আমাকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পরীক্ষা করে এই বেগের মানগুলোকে বের করতে হবে। অর্থাৎ যে কোনো মুহূর্তের বেগের মান যদি আমি জানতে চাই যে এখানে বেগের মান কত বা এখানে বেগের মান কত, আমরা এখান থেকে এতটুকু অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা যে বেগের মানটা পাই, আমরা কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না যে এই বেগের মানটা এই বিন্দুর জন্য প্রযোজ্য না এই বিন্দুর জন্য প্রযোজ্য। আমরা শুধু বলতে পারি এই এতটুকু সময় ব্যবধানে এটা হচ্ছে তার গড়বেগ। তাহলে এই সময় ব্যবধানের জন্য যদি আমরা এটাকে তার গড়বেগ বলি, আমি যদি সময় ব্যবধানটাকে আরো ছোট করে নেই, সেক্ষেত্রেও আমরা কিন্তু আরেকটা গড়বেগের মান পাবো। সময় ব্যবধানকে যদি আমরা আরো ছোট করে নেই, সেক্ষেত্রেও কিন্তু আমরা আরো একটা গড়বেগের মান পাবো। আর সেই গড়বেগের মানটাকে আমরা তখন বলতে পারবো যে, ধরা যাক আমি এখানে এটাকে আমরা হিসাব করি, একটা টাইম মেনশন করি, বলি ধরা যাক আমাদের এই টোটাল টাইমটা হচ্ছে 5 সেকেন্ড, টোটাল টাইমটা হচ্ছে 5 সেকেন্ড। তাহলে যখন সময় শুরু হলো তখন থেকে নিয়ে
0 1 2 3 4, না টোটাল সময়টাকে আমরা 4 সেকেন্ড মনে করি, তাহলে আমাদের টোটাল সময় ব্যবধানটা ধরে নিলাম 4 সেকেন্ড। এই 4 সেকেন্ড সময় ব্যবধানের ভিতরে প্রথম 1 সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব, সে অতিক্রান্ত দূরত্বকে যদি আমি 1 সেকেন্ড দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্রথম সেকেন্ডের গড় বেগ পাবো। এটা হচ্ছে প্রথম সেকেন্ডের গড় বেগ। আর স্পষ্টত আমরা বুঝতে পারতেছি যে প্রথম সেকেন্ডের গড় বেগ বলতে এটা বোঝাচ্ছে যে যদি এখান থেকে এখান পর্যন্ত সে সমবেগে যেত, তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার যে সময় 1 সেকেন্ড সময়ে এই পরিমাণ সমবেগে গেলে যে দূরত্ব অতিক্রম করবে, বস্তুটা প্রকৃতপক্ষে সে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে। কিন্তু আসলে এই কথাটার দ্বারা কিন্তু আমরা এখানকার এই বিন্দু বা এই বিন্দু কোনো বিন্দুর বেগকেই নির্দিষ্টভাবে বলতে পারতেছি না। অর্থাৎ আমরা যদি বলি যে শুরুতে তার বেগ এত ছিল আর এখানে পৌঁছার পরেও তার বেগ এত, তাহলে সে যে দূরত্ব অতিক্রম করবে, এইভাবে করে আমরা এই দূরত্বকে 1 সেকেন্ড দিয়ে ভাগ করে যে বেগটা পাবো, সেই বেগটা কিন্তু আমাদের সমবেগের জন্য প্রযোজ্য অতিক্রান্ত দূরত্বের মানকে বলে দিবে। কিন্তু আমরা জানি যে কণাটা এখান থেকে এখান পর্যন্ত আসার ক্ষেত্রে প্রথম কণাটা থেমেছিল, তারপরে ধীরে ধীরে সে গতিশীল হয়েছে। কাজেই যে গড়বেগটাকে আমরা বলতেছি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসার গড়বেগ, তাহলে এই বেগটা কিন্তু আসলে প্রত্যেকটা বিন্দুর বেগ হিসাবে বিবেচনা করা যায় না, প্রতিটা বিন্দুর বেগ হিসাবে বিবেচনা করা যায় না। বাস্তব ক্ষেত্রে যদি আমরা বলি, বাস্তবে প্রতিটা বিন্দুর, কারণ আমরা তো বুঝতেই পারতেছি বা আমরা তো জানি যে কণাটা শুরু থেকে মানে থামা অবস্থা থেকে এখানে চলে আসছে, অর্থাৎ প্রথম অবস্থায় তার বেগ 0 ছিল, তাহলে 0 বেগ থেকে সে একটা বেগ লাভ করলো। তাহলে 0 বেগ থেকে লাভ করা যে বেগ, সেই বেগের ক্ষেত্রে বেগটা প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল ছিল। আচ্ছা, তাহলে এই প্রতি মুহূর্তের পরিবর্তনশীলতাটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু এই গড় বেগটা আমার জন্য যথেষ্ট না। তার মানে হচ্ছে যে যে বেগ প্রতি মুহূর্তে বদলায়, যে বেগ প্রতি মুহূর্তে বদলায়, সে বেগ নির্ণয়ের জন্য, সে বেগ নির্ণয় এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার। মানে আমি কথাটা বলতেছি অসম্ভব ব্যাপার, কিন্তু এই অসম্ভবটাকেই আমরা সম্ভব করব এই ক্যালকুলাসের মাধ্যমে। যে বেগ প্রতি মুহূর্তে বদলায়, সে বেগ নির্ণয় একটা অসম্ভব ব্যাপার। কিভাবে? কারণ আমি বলতেছি যে থেমে থাকা অবস্থা থেকে একটা কণা এখানে এতটুকু দূরত্ব অতিক্রম করলো একটা নির্দিষ্ট সময়। তাহলে আমি যদি জানতে চাই যে এই যে মাটিতে পড়ার মুহূর্ত থেকে, মাটিতে পড়তে শুরু করার মুহূর্ত থেকে নিয়ে শুরু করে 1 সেকেন্ড পরে তার প্রকৃত বেগ কত, এই 1 সেকেন্ড পরে এখানে তার প্রকৃত বেগ কত, তাহলে প্রকৃত বেগ বলতে হলে আমাদেরকে জানতে হবে যে এই মুহূর্তে তার বেগ যা ছিল, পরবর্তীতেও তার বেগ তাই ছিল, এই কথাটা আমাকে নিশ্চিত করতে হবে। পরবর্তী একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যে সময় ধরে আমি সরণটাকে বের করব, ধরা যাক আমার এই বিন্দুতে বেগ বের করতে হবে, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যদি সে একই বেগে চলে, তাহলে এই দূরত্বকে আমি যদি সময় দিয়ে ভাগ করি, তাহলে আমি বলতে পারবো যে যেইভাবে নির্ণয় করা বেগটা হচ্ছে প্রকৃত বেগ। কিন্তু আমরা যেহেতু বলতেছি যে কণাটা উপর থেকে নিচে পড়তে পড়তে ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে কোনো সুনির্দিষ্ট মুহূর্তে তার বেগ যত, তার পরবর্তী মুহূর্তে তার বেগ তত না। কাজেই আমরা কখনোই বলতে পারবো না যে আমাদের এই দূরত্ব অতিক্রমকারী কণাটা কখনোই একটা নির্দিষ্ট বেগ যে মুহূর্তে ছিল, কোনো একটা মুহূর্তে তার যে নির্দিষ্ট বেগ ছিল, সেই নির্দিষ্ট বেগটাই পরবর্তী সময়ে ছিল না বলে আমরা কখনোই বলতে পারবো না যে এটার প্রকৃত বেগ কত। কখনোই বলতে পারবো না এটা আমার প্রকৃত বেগ কত। এটা হচ্ছে আমাদের মানে আমাদের অসম্ভবতা, মানে যে কারণে আমরা এটাকে অসম্ভব বলছি। কিন্তু আমরা বলবো যে না,
আমরা যদি এইভাবে করে একটা সংজ্ঞা ডিফাইন করি যে বেগের, আমরা বললাম যে বেগ ভি ইকুয়ালস টু ডেল্টা এস বাই ডেল্টা টি। এরপর আমরা বললাম যে ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ আমরা কোনো সময় টি থেকে টি প্লাস ডেল্টা টি, এই দুটো সময়ের মাঝখানে টি এবং টি প্লাস ডেল্টা টি, এই দুটো সময়ের মাঝখানে যদি আমরা অতিক্রান্ত দূরত্বকে ডেল্টা এস বলি, আর এই ডেল্টা এস কে যদি আমরা সময়ের পরিবর্তন দ্বারা ভাগ করলে পরে আমরা যে বেগের মানটা পাবো সেই বেগটা হচ্ছে এই দুই সময়ের অন্তর্বর্তীকালীন গড় বেগ। কিন্তু যদি আমরা বলি যে এই ডেল্টা টিটা শূন্যের কাছাকাছি, এই ডেল্টা টিটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই শূন্যের কাছাকাছি সময়ে বেগের যে পরিবর্তন, সেই বেগের পরিবর্তনটাকে তখন আমরা নগণ্যের কাছাকাছি বা সেটাকেও আমরা শূন্যের কাছাকাছি বিবেচনা করতে পারবো। অর্থাৎ ডেল্টা টি সময় ধরে, অর্থাৎ যে সময় পরে আমাকে বেগ বের করতে হবে, এই সময় তার বেগ যত ছিল, অর্থাৎ টি সময় পরে তার বেগ যত ছিল, টি প্লাস ডেল্টা টি সময় পরে তার বেগের যে পরিবর্তন, সেই বেগের পরিবর্তনটাকে আমরা নগণ্য বিবেচনা করতে পারবো এই কারণে যে আমরা বলছি যে ডেল্টা টি এর মান শূন্যের কাছাকাছি। তাহলে ডেল্টা টি এর মান যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি কে আমরা বলতে পারবো যে টি সময়ের প্রকৃত বেগ, এবং এটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই তাৎক্ষণিক বেগ যে আমরা বললাম, এই তাৎক্ষণিক বেগে কি আমাদের এই তাৎক্ষণিক বেগ ক্যালকুলেশনে কি আমাদের কোনো ভুল হয়েছে? আমরা কি প্রকৃত বেগের মানটা তাৎক্ষণিক বেগের মাধ্যমে জানতে পারি? হ্যাঁ, তত্ত্ব দিয়ে আমাকে বলতে গেলে বলতে হবে যে না, আমরা প্রকৃত বেগের মান আমরা বলতে পারি নাই। প্রকৃত বেগের মানের ক্ষেত্রে আমার বেগের সামান্য পরিবর্তনকে আমি নগণ্য বিবেচনা করছি। অর্থাৎ টি সময় পরে তার বেগ যদি ভি হয়, তাহলে টি প্লাস ডেল্টা টি সময় পরে তার বেগও হয়ে যাবে ভি প্লাস ডেল্টা ভি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে টি সময় পরে তার বেগ যদি ভি হয়, টি প্লাস ডেল্টা টি সময় পরে তার বেগ যদি ভি প্লাস ডেল্টা ভি হয়, তাহলে আমি এখানে বলছি এই ডেল্টা টিটা হচ্ছে শূন্যের কাছাকাছি, তাহলে এই ডেল্টা ভিটাও হচ্ছে শূন্যের কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমরা এই ভি এর মানের সাথে যদি শূন্যের কাছাকাছি কোনো একটা মানকে যোগ করি, তাহলে আমাদের ভুল কত হবে? যেহেতু বলা হয়েছে যে ডেল্টা টি টেন্স টু জিরো, তাহলে ডেল্টা ভিও টেন্স টু জিরো। আর ডেল্টা ভি যদি টেন্স টু জিরো হয়, তাহলে ভি এর মানের পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে ভুলের কথা বলবো সেই ভুলের হারও টেন্স টু জিরো। অর্থাৎ এখানে ভুল যদি হয় টেন্স টু জিরো, তাহলে শুদ্ধ হবে টেন্স টু 100। অর্থাৎ ভুল যদি 0% দিকে হয়, তাহলে শুদ্ধতার মাত্রা হবে টেন্স টু 100%। এই হচ্ছে আমাদের ক্যালকুলাসের বিশুদ্ধতার মাত্রা। আমরা বলতেছি যে আমরা প্রকৃত বেগ বের করতে পারি না, বা প্রকৃত বেগ বের করার ক্ষেত্রে আমরা এরকম শূন্যের কাছাকাছি মানের চিন্তা করতেছি, কিন্তু এই শূন্যের কাছাকাছি মানের চিন্তা করে যদিও আমরা বলতেছি যে আমাদের তাৎক্ষণিক বেগ নির্ণয়ে সামান্য কিছু ভুল হবে, কিন্তু এই সামান্য কিছু ভুলটা যেহেতু কোনো মেনশন করার মতো কোনো ভুল হবে না, অর্থাৎ আমরা মান উল্লেখ করে বলতে পারবো না যে আমাদের ভুলের পরিমাণটা কত। যদি আমরা কোনো মান উল্লেখ করে বলতাম তাহলে বলতাম যে হ্যাঁ ভুলের মানটা এত, কিন্তু এখানে আমরা এমনই গাণিতিক প্রক্রিয়া ব্যবহার করব যে গাণিতিক প্রক্রিয়া আমাকে এই ডেল্টা টি এর কোনো ক্ষুদ্র মান বলতে দিবে না। আমাকে বলা হবে যে ডেল্টা টি এর মান এত ক্ষুদ্র যে তুমি যে ক্ষুদ্র মানই বিবেচনা করবা তার চাইতেও ডেল্টা টি এর মান ক্ষুদ্র। কাজেই আমাদের এই আশঙ্কার কোনো কারণ আর থাকলো না যে ক্যালকুলাসের মাধ্যমে আমরা বিশুদ্ধ মানটা বের করতে পারবো না। আমরা যে গাণিতিক প্রক্রিয়াগুলো অবলম্বন করব সেক্ষেত্রে আমরা আসলে সত্যিকার অর্থে 100% বিশুদ্ধ মানই বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলাসের নেসেসিটি। বর্ষা, বলো কি বলতে চাইছো? স্যার, V1 এর জন্য V1 equal to S1 divided by delta T, তাহলে V2 এর জন্য 2 delta T হলো না কেন? আচ্ছা,
দেখো আমি কিন্তু বলছি S1 হচ্ছে এই দূরত্বটুকু আর S2 হচ্ছে এই দূরত্বটুকু। তাহলে প্রথম সময় ব্যবধি বা প্রথম সময় অংশ হচ্ছে ডেল্টা টি। আমি বলছি যে এখান থেকে নিয়ে শুরু করে এখান পর্যন্ত সম্পূর্ণ সময়টাকে ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি ডেল্টা টি এরকম 4টা ডেল্টা টি ব্যবধানে আমরা ভাগ করছি। তার মানে এই প্রথম সময়টুকু ডেল্টা টি, দ্বিতীয় সময়টুকু ডেল্টা টি, তৃতীয় সময়টুকু ডেল্টা টি, চতুর্থ সময়টুকু ডেল্টা টি। এখন S2 বলতে আমরা এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব, আর ডেল্টা টি হচ্ছে এই দূরত্ব অতিক্রমের জন্য সময়। ঠিক আছে? মানে আমরা যদি S2 বলতে কিন্তু আমরা এখান থেকে এতটুকু বুঝতেছি না, আমরা S2 বলতে S1 বলতে বুঝছি এতটুকু, আর S2 বলতে বুঝছি এতটুকু, এখান থেকে এতটুকু। কাজে এই সময়টা মানে এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সময় ব্যবধান গুলো সেম, কিন্তু দূরত্ব গুলো ভিন্ন ভিন্ন। আমরা এই এক্সাম্পলটা আলোচনা করলাম এই জন্য যে এই ধরনের আলোচনা এই ক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি যে এটার বেগের মানটা পরিবর্তনশীল। সরণের সাথে সাথে সময়ের সাথে সাথে সরণের মান যেরকম বদলাচ্ছে, সময়ের সাথে সাথে এখানে বেগের মানও সেরকম ভাবে বদলাচ্ছে। ঠিক আছে? তো এখানে 2 ডেল্টা টি তো হবে না, এটা ডেল্টা টি। প্রত্যেকটা ক্ষেত্রেই সময়টা সেম, কিন্তু দূরত্বগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে। ঠিক আছে? যদি এটা সময় সেম, যদি এটা সমবেগ হতো তাহলে কি হতো? তাহলে টোটাল এসটা চেঞ্জ হতো, কিন্তু এস এর এই মানগুলো ভিন্ন ভিন্ন হতো না। আমরা যদি দেখি যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতেছে, তখন আমরা সেটাকে বলতাম সমবেগ। আর সমবেগের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যালকুলাসের প্রয়োজনও হতো না। ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন আমরা আসি যে এই যে আমরা বের করলাম, মানে এই যে আমরা বললাম যে প্রকৃত বেগ ভি, প্রকৃত বেগ v equals to ডেল্টা এস বাই ডেল্টা টি। এখন যেহেতু আমি ডেল্টা টি টেন্স টু জিরো কথাটা বলছি, এই কথাটাকেই আমাদের একটা পরিভাষা দিয়ে এরকম ভাবে লেখা হয়, এখানে লিমিট লিখে বলা হয় ডেল্টা টি টেন্স টু জিরো। এই যে ভি লিমিট ডেল্টা এস বাই ডেল্টা টি, এই জিনিসটাকেই আমরা এইভাবে করে লিখি ডিএস বাই ডিটি। এই যে ডিএস বাই ডিটি লিখলাম, এই ডিএস বাই ডিটি কে আরেকভাবে আমরা বলি যে অ্যাজ ইফ এখানে ডি ডিটি হচ্ছে একটা অপারেটর, ডি ডিটি হচ্ছে একটা অপারেটর, যেই অপারেটরটা এস এর উপর কাজ করতেছে। মানে আমরা এখানে যে পদ্ধতিতে টি এর সাপেক্ষে এস এর পরিবর্তনের হার বের করতে চাইলাম, সেই পরিবর্তনের হার বের করতে গিয়ে আমরা বললাম যে টি এর মানটা খুবই খুবই ক্ষুদ্র পরিমাণ পরিবর্তন হবে। এই পরিবর্তনের জন্য এস এর মানের যে পরিবর্তন হবে, সেই মানের পরিবর্তনকে টি এর ক্ষুদ্র পরিবর্তন দিয়ে ভাগ করব। ভাগ করলে পরে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে প্রকৃত বেগ, অর্থাৎ সরণের, অর্থাৎ প্রকৃত বেগ যেটাকে আমরা বলতেছি সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। সময় সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটাকে আমরা বলছি ডিএস বাই ডিটি। এই জিনিসটাকে আমরা ডিএস বাই ডিটি বলি। আর এই পুরো এই ডি ডিটি জিনিসটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, বা এটাকে ব্যবকলনীয় বা অন্তর্কলনীয় অপারেটর, অন্তর্কলনীয় অপারেটর। হ্যাঁ, আর এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি অন্তর্কলন, অন্তর্কলন, অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন, অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এখন এই যে ডিফারেন্সিয়েশন আমরা আগের যে এক্সাম্পলটা নিয়ে কথা বলতেছিলাম, এটা নিয়ে আবার একটু এখানে আবার জিনিসটাকে নিয়ে একটু চিন্তা করি যে একটা বস্তু উপর থেকে নিচে পড়বে এবং আমরা দেখলাম যে উপর থেকে নিচে পড়ার ক্ষেত্রে তার
অতিক্রান্ত দূরত্বের মানটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অতিক্রান্ত দূরত্বের মানটা একই সময় ব্যবধানে দেখলে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা S1 বাই ডেল্টা টি এর মান একরকম, S2 বাই ডেল্টা টি এর মান আরেক রকম পেলাম, S3 বাই ডেল্টা টি এর মান আরেক রকম পেলাম। এখানে প্রত্যেকটা মান V1, V2, V3 এগুলা প্রত্যেকটাই পরিবর্তনশীল। অর্থাৎ সময়ের সাথে সাথে বস্তুর সরণ হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে সরণের মান চেঞ্জ হচ্ছে, কিন্তু সরণের মানের চেঞ্জের যে হার, সরণের মানের চেঞ্জের যে হার, সেই হারটাকে আমরা বলতেছি ভেলোসিটি বা বেগ। সেই হারটা এখানে পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনের পরিবর্তনশীল হার, অর্থাৎ পরিবর্তনের পরিবর্তনশীল হার। এই যে এই হারটা হচ্ছে আমাদের ভেলোসিটি, এই হারটা হচ্ছে আমাদের ভেলোসিটি। পরিবর্তন হচ্ছে সরণ, সময়ের সাথে সাথে একটা বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটা বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, অর্থাৎ একটা বস্তুর সরণের মান পরিবর্তন হচ্ছে। অবস্থান পরিবর্তন হচ্ছে, তার সরণের মান পরিবর্তন হচ্ছে। তো সরণের মানের যে পরিবর্তন, সেই পরিবর্তনের হারকে আমরা বলতেছি তার ভেলোসিটি। আচ্ছা, যদি আমরা দেখতাম যে কণাটা এখান থেকে এখানে আসতে যে সময়, এখান থেকে এখানে আসতে সেই একই সময়, এখান থেকে এখানে আসতে একই সময়, অর্থাৎ এই S1, S2, S3 এগুলো যদি সবগুলো যদি সমান হতো, অর্থাৎ S1 ইকুয়ালস টু S2 ইকুয়ালস টু S3 ইকুয়ালস টু S4 যদি হতো, তাহলে এটাকে আমরা বলতাম সমবেগ, এটাকে আমরা বলতাম সমবেগ। আর সমবেগ হওয়া মানে হচ্ছে পরিবর্তনশীল পরিবর্তনের হারের কথা যেটা আমরা বললাম, অর্থাৎ সরণের পরিবর্তনের হার সেটা সবসময় সেম থাকতেছে, তখন আমাদের এই ক্ষেত্রে ক্যালকুলাসের প্রয়োজন হতো না, এখানে আমাদের ক্যালকুলাস দরকার হতো না, লাগবে না, এখানে ক্যালকুলাস লাগবে না। কিন্তু আমরা যখন দেখব যে এই পরিবর্তনের হারটা স্থির না হয়ে এই পরিবর্তনের হারটাও আবার পরিবর্তনশীল, অর্থাৎ এই পরিবর্তনের হারটাও পরিবর্তনশীল, তার মানে হচ্ছে যে যখন আমরা বলবো যে S ইকুয়ালস টু ST, তার মানে হচ্ছে যে সরণ সময়ের ফাংশন, আবার V ইকুয়ালস টু আবার VT, অর্থাৎ ভেলোসিটিটাও সময়ের ফাংশন। আবার যদি দেখি যে A ইকুয়ালস টু AT, অর্থাৎ ত্বরণটাও সময়ের ফাংশন। এই ধরনের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রেই আমাদের পরিবর্তনের হারগুলো পরিবর্তনশীল হবে এবং সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যালকুলাস প্রয়োজন হবে, ক্যালকুলাস দরকার হবে। অর্থাৎ পরিবর্তনশীল পরিবর্তনের হার, পরিবর্তনশীল পরিবর্তনের হার নির্ণয়ের জন্য আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস ব্যবহৃত হয়, আমরা ব্যবহার করব। অর্থাৎ যে ক্ষেত্রে পরিবর্তনের হারের মান নির্দিষ্ট থাকে না, পরিবর্তনের হারের মান পরিবর্তনশীল হয়, সেক্ষেত্রেই আমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস প্রয়োজন হয়। এখন আমরা এই পরিবর্তনশীল পরিবর্তনের হার নির্ণয়ের একটা পদ্ধতি নিয়ে একটু চিন্তা করতে পারি যে কোন ক্ষেত্রে পরিবর্তনের হারগুলো পরিবর্তনশীল হয়। ধরা যাক আমরা S এর সাথে T এর একটা সম্পর্ক এরকম করে একটা সরণের সম্পর্ক চিন্তা করতে পারি, যে কোনো একটা সরণ হচ্ছে এমন ভাবে যেটা সময় T এর ঘনফলের সমানুপাতিক। ঘনফলের সমানুপাতিক বলে আমি এরকম ভাবে একটা সম্পর্ক তৈরি করলাম। আচ্ছা, দরকার নাই। ধরা যাক এরকম যদি হয় যে কোনো একটা কণা এমন ভাবে গতিশীল যে আমরা দেখতেছি যে সে প্রথম সেকেন্ডে 1 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 8 মিটার, তৃতীয় সেকেন্ডে তাকে
তৃতীয় সেকেন্ডে কণাটি 27 মিটার 27 মিটার দূরত্ব অতিক্রম করলো। এরকম একটা চার্ট যদি আমাদের থাকে টাইমের সাথে ডিসপ্লেসমেন্টের বা সময়ের সাথে সরণের সম্পর্কের, এরকম একটা চার্ট যদি আমাদের জানা থাকে, আমরা এই চার্টটা দেখে এইরকম একটা রিলেশন কিন্তু বুঝতে পারি যে যখন এস এর মান যখন টি এর মান 1 সেকেন্ড তখন এস এর মান 1, টি এর মান 2 হলে এস এর মান 8, কারণ এখানে 1 কে কিউব করে এস 1 পাওয়া যাবে, 2 কে কিউব করে 8 পাওয়া যাবে এবং 3 কে কিউব করে 27 পাওয়া যাবে। তাহলে এই ধরনের সরণ সময় সম্পর্ক যদি হয়, অর্থাৎ সময় যদি এমন ভাবে সরণকে তৈরি করে, সময়ের সাথে সাথে যদি এরকম ভাবে সরণ তৈরি হয়, সরণ ঘটে, তাহলে আমরা এই সম্পর্কটা থেকে যদি ভেলোসিটি বের করতে চাই, যে কোনো সময়ের ভেলোসিটি বের করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা একটু দেখি এখানে ভেলোসিটি বের করতে হলে আমাদের কি করতে হবে। ধরা যাক আমরা t ইকুয়ালস টু 1.5 সেকেন্ড, t ইকুয়ালস টু 1.5 সেকেন্ড যখন হবে তখন আমরা ভেলোসিটির মান বের করতে চাই। তাহলে আমরা দেখি t ইকুয়ালস টু 1.5 সেকেন্ড যখন হয় তখন s এর মান কত। s এর মান আমরা ধরে নিলাম t1, t1 হচ্ছে যে কোনো একটা সময়, সেই সময়টা আমরা বললাম 1.5 সেকেন্ড। সেই মুহূর্তে অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়ালস টু হবে 1.5 হোল কিউব ইকুয়ালস টু, আমি একটু দেখি ক্যালকুলেশনে, আচ্ছা 1.5 হোল কিউব equals to 3.375, 1.5 হোল কিউব হচ্ছে আমাদের 3.375। আচ্ছা, আমরা যদি ধরে নেই এই টাইমটা সেকেন্ডে এবং ডিস্টেন্সটা মিটারে, তাহলে আমরা এটা বললাম যে s1 equals to 3.375 মিটার। এখন আমরা চিন্তা করি যে এই 1.5 সেকেন্ড সময়ের পর খুবই ক্ষুদ্র সময়, ধরা যাক টি, ডেল্টা টি, যে ক্ষুদ্র সময়, সেই ডেল্টা টি ইকুয়ালস টু 0.001 সেকেন্ড যদি হয়, 0.001 সেকেন্ড যদি হয়, সেক্ষেত্রে আমাদের s1 প্লাস ডেল্টা এস, এই ডেল্টা এসটা হচ্ছে এই অতিরিক্ত ক্ষুদ্র সময়ে অতিরিক্ত অতিক্রান্ত দূরত্ব। তাহলে এই ডেল্টা এস, s1 প্লাস ডেল্টা এস ইকুয়ালস টু কত হবে? সেটা হচ্ছে 1.5 এর সাথে আমাদের যোগ করতে হবে 0.001 এবং এটাকে আমরা কিউব করব টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু, আচ্ছা, এবং এই রেজাল্টটা থেকে এইটা অর্থাৎ আমরা এটা ইকুয়ালস টু হবে হচ্ছে 1.5 প্লাস 0.001 হোল কিউব। এই রেজাল্টটা থেকে আমরা এই প্রিভিয়াস রেজাল্টটা বাদ দিব। আমি একবারে প্রিভিয়াস রেজাল্টটা বাদ দিয়ে রেজাল্টটা বের করছি, সেই রেজাল্টটা কত হয়। আচ্ছা, এই রেজাল্টটা হচ্ছে আমাদের 0.00675 একটু বেশি ডিজিট আমরা বাড়িয়ে নিলাম এই রেজাল্টের জন্য, 0.00675। তাহলে আমরা এই অতি ক্ষুদ্র সময় ধরে যদি দূরত্বের পরিমাণটুকু এতটুকু হয়, তাহলে এই ক্ষুদ্র সময় দিয়ে দূরত্বকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এই ক্ষুদ্র সময়ের মধ্যকার গড় বেগ পাবো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়ালস টু হচ্ছে 0.00675 ডিভাইডেড বাই 0.001, দ্যাট ইজ আমাদের ফলাফলটা আসবে এটা হচ্ছে 6.75
ফলাফলটা হচ্ছে 6.754 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে যে ভেলোসিটির মানটা পেলাম সেই ভেলোসিটির মান হচ্ছে 6.6754 মিটার পার সেকেন্ড, 6.754 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমরা দেখি যে এই 1.5 সেকেন্ড পর সরণের পরিবর্তনের হার অর্থাৎ বেগের মান যা ছিল, আমরা যদি এই সেম রিলেশন থেকে অর্থাৎ যেখানে এস এইরকম ভাবে টি এর সাথে সম্পর্কিত সেরকম সময়ের ক্ষেত্রে আমরা টি এর মান যদি আমরা 2.5 ধরি সেক্ষেত্রে আমাদের ফলাফলটা কি হয়। টি এর মান যদি 2.5 ধরি সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে এরকম ভাবে যে 2.5 এর জন্য আমাদের S2 বের করতে হবে, এরপর S2 প্লাস ডেল্টা এস, S2 প্লাস ডেল্টা এস। আচ্ছা, আমরা এক কাজ করি, এই ডেল্টা এস কে আমরা ডেল্টা S1 বললাম আর এই ডেল্টা এস কে আমরা ডেল্টা S2 বললাম, কারণ দুটো ডেল্টা এস সেম নাও হতে পারে। S2 প্লাস ডেল্টা এস ইকুয়ালস টু হবে 2.5 প্লাস 0.001 হোল কিউব, এবং আমরা এই ফলাফলটা থেকে এই ফলাফলটাকে বাদ দিব। ডেল্টা S2 ডিভাইডেড বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা S2 এর জায়গায় আমরা এটার বিয়োগফল আর ডেল্টা টি এর জায়গায় আমরা 0.001 বসাবো। এই বিয়োগফলটা কত হয় আমি আবার নতুন করে বের করছি। 2.5 plus 0.001 3 plus minus 3.5 plus 2। ফলাফল হচ্ছে আমাদের 0.001875875 এর পর আরেকটা 7 আছে সেটা আমরা লিখলাম না, এবং এই ভাগফলটা হবে 18.757, that is 18.757। আচ্ছা, আমরা একটু এই দুটো ফলাফলকে খেয়াল রাখবো, অর্থাৎ s ইকুয়ালস টু টি কিউব, এটা যদি সময় সরণ সম্পর্ক অর্থাৎ সরণ যদি সময়ের ত্রিঘাতের সাথে সম্পর্কিত হয় এরকম একটা সম্পর্ক হিসাবে যদি আমরা সরণের মানকে পাই, তাহলে সেই সরণের ক্ষেত্রে আমরা দুটো ভিন্ন ভিন্ন সময়, দ্যাট ইজ 1.5 সেকেন্ড পর এবং 2.5 সেকেন্ড পর থেকে খুব ক্ষুদ্র সময় ব্যবধানে গড় বেগের মান হিসাব করে আমরা এই দুটো মান পেলাম। আমাদের আগের মানটা ছিল হচ্ছে 6.754, আমাদের আগের মানটা ছিল টি 1.5 এর জন্য হচ্ছে 6.754, আর পরবর্তী মান যেটা সেটা হচ্ছে টি 2.5 থেকে খুব ক্ষুদ্র সময় ধরে আমাদের মানটা আসলো 18.757। এই দুটো মানের দিকে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এই কাজটা আমি এটার ব্যাখ্যা পরে সংযুক্ত করতেছি, কিন্তু আমি এটা একটু এখনই এই কাজটা করে দেখতে চাই ব্যাপারটা কি হয়। দ্যাট ইজ আমরা 3t² এই রিলেশনটার মধ্যে সাপোজ আমি বললাম v ইকুয়ালস টু 3t², আমরা যদি মনে করি যে টি এর সাথে যদি সরণের সম্পর্ক এইরকম হয় তাহলে টি এর সাথে ভেলোসিটির সম্পর্ক এইরকম হবে। যদি আমরা এটা মনে করি, জোর করে মনে করলাম, আমরা এখনো জানি না যে সম্পর্কটা এটা হবে কিনা, যদি সম্পর্কটা এরকম হয় তাহলে আমরা টি এর মান 1.5 এখানে বসাই, টি ইকুয়ালস টু 1.5, টি ইকুয়ালস টু 1.5 বসালে হবে 3 ইন্টু 1.5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 ইন্টু 1.5 স্কোয়ার ইকুয়ালস টু 6.75। রিলেশনটা হচ্ছে 6.75। আচ্ছা, t ইকুয়ালস টু যদি 2.5 হয় সেক্ষেত্রে রিলেশনটা কি হবে? 2.5 হোল স্কোয়ার, সেক্ষেত্রে রিলেশনটা হচ্ছে 3 ইন্টু 2.5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 18.75।
এই রিলেশনটা হবে এই মানটা হবে 18.75। আচ্ছা, এখন তোমরা দেখো যে মানটা এই মানের সাথে মিলে যাচ্ছে, এই মানের সাথে মানটা মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে এই মানের সাথে মিলে যাচ্ছে, পুরোপুরি মিলে নাই, কিন্তু এই মানের সাথে এটার কিছুটা পার্থক্য আছে। এই এখানে 7.5, এখানে 4। এখন আমরা এই পার্থক্যের ব্যাখ্যা এরকম বলতে পারি যে এখানে তো আমরা আসলে টি এর মানটা যথেষ্ট ছোট নেই নাই। টি এর মানটা যদি আরো ছোট নিতাম তাহলে এই মানটা আরো 0.75 এর পর 0.75 এর পর এখানে আরো অনেকগুলো শূন্য দিয়ে হয়তো কোনো একটা কিছু মান আসতো এবং যে মানটা আমাদের সত্যিকার অর্থে এই মানের সাথে মিলে যেত। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই মানের সাথে এই মানটা মিলে গেল, কেন এই মানের সাথে এই মানটা মিলে গেল, এটা আমরা এখন একটু দেখব। আচ্ছা, আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমাদের সরণ সময় সম্পর্কটা যদি এইরকম হয় s ইকুয়ালস টু টি কিউব, তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে বেগ নির্ণয়ের প্রক্রিয়া কি? বেগ নির্ণয়ের প্রক্রিয়া হচ্ছে s ইকুয়ালস টু টি প্লাস ডেল্টা টি হোল কিউব যদি হয়, না এখানে s হবে না, এখানে হবে s প্লাস ডেল্টা এস, s প্লাস ডেল্টা এস, অর্থাৎ টি এর মান কোনো একটা নির্দিষ্ট সময় থেকে ডেল্টা টি পরিমাণ পরিবর্তিত হলে এস এর পরিবর্তন হচ্ছে এস প্লাস ডেল্টা এস। এখানে আমরা একটা কথা বলে রাখতে পারি, এই যে আমরা বলতেছি যে টি এর মান সামান্য পরিমাণ পরিবর্তন হবে, এই পরিবর্তনটাকে কিন্তু আমরা পজিটিভ ধরি, অর্থাৎ সময় হ্রাস পাচ্ছে এই কথাটা আমরা চিন্তা করি না। কিন্তু ক্যালকুলাসের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা সময় না হয়ে যদি অন্য কোনো রাশি হয় সেক্ষেত্রে নেগেটিভ পরিবর্তনকেও কিন্তু আমরা গ্রহণ করি, এবং এটা আমরা পরে জানতে পারবো, দেখবো এটা যে এই পরিবর্তন পজিটিভ বা নেগেটিভ উভয় ক্ষেত্রেই এই পরিবর্তনের হারটাকে আমরা একই রকম ভাবে পাবো। তো যাই হোক, এখন আমরা এখানে ধরে নিচ্ছি যে টি এর মান ডেল্টা টি পরিমাণ বৃদ্ধি পেলে এস এর যে পরিবর্তন সেটা যদি ডেল্টা এস হয় তাহলে এস প্লাস ডেল্টা এস ইকুয়ালস টু আমরা টি প্লাস ডেল্টা টি হোল কিউব লিখতে পারি। তাহলে এখন আমরা ডেল্টা এস এর যে মান সেই মানকে আমরা এভাবে লিখতে পারবো টি প্লাস ডেল্টা টি হোল কিউব মাইনাস টি কিউব, এবং এটাকে যদি আমরা বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপান্ড করি তাহলে এটা হবে টি কিউব প্লাস 3 টি স্কয়ার ডেল্টা টি প্লাস 3 টি ডেল্টা টি স্কয়ার প্লাস ডেল্টা টি কিউব মাইনাস টি কিউব। তাহলে এখান থেকে টি কিউব চলে গেল, তাহলে আমাদের ফলাফল থাকলো ডেল্টা এস ইকুয়ালস টু 3 টি স্কয়ার ডেল্টা টি প্লাস 3 টি ইন্টু ডেল্টা টি স্কয়ার প্লাস ডেল্টা টি হোল কিউব। তাহলে এখন আমরা যদি বলি ডেল্টা এস বাই ডেল্টা টি এর মান কত, ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা এস বাই ডেল্টা টি ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3 টি স্কয়ার ডেল্টা টি, এই ডেল্টা টি ভাগ হবে, ডেল্টা টি দিয়ে ডিভাইড করলে ডেল্টা টি থাকবে না, প্লাস 3 টি ইন্টু ডেল্টা টি স্কয়ার, ডেল্টা টি স্কয়ার কে ডেল্টা টি দিয়ে ডিভাইড করলে আমাদের শুধু ডেল্টা টি থাকবে, প্লাস ডেল্টা টি কিউব কে ডেল্টা টি দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে ডেল্টা টি স্কয়ার। এখন আমরা বলছি যে এই রেশিওটা অর্থাৎ ডেল্টা এস বাই ডেল্টা টি কে আমরা তাৎক্ষণিক বেগ বলতে পারবো। তাৎক্ষণিক বেগের জন্য আমাদের যে শর্ত ছিল সেই শর্তটা হচ্ছে ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ আমরা তখন লিখবো লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, যেটাকে আমরা ডিএস বাই ডিটি বলতে পারি, সেটা ইকুয়ালস টু হয়ে যাবে, আমরা বলছি এই ডেল্টা টি টেন্ডস টু জিরো, এই ডেল্টা টিও টেন্ডস টু জিরো, তাহলে এটা যদি জিরোর কাছাকাছি হয় তাহলে যে কোনো সসীম মান টি এর যে কোনো একটা সসীম মানকে শূন্যের কাছাকাছি মান দিয়ে যদি গুণ করি তাহলে এই মানটাও শূন্যের কাছাকাছি হয়ে যাবে, আর যে কোনো একটা অতি ক্ষুদ্র মান সেই মানকে যদি আমরা স্কয়ার করি তাহলে সেটা আরো অতি ক্ষুদ্র হবে, কাজে এই মান এবং এই মান কিন্তু আমাদের এই মানের তুলনায় নগণ্য হবে, ফলে আমরা এই মানগুলোকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের ফলাফলটা হয়ে যাচ্ছে 3 টি স্কয়ার। দ্যাট ইজ আমরা যেই টি থেকে
টি এর পরিবর্তনকে বিবেচনা করতেছি, যে কোনো একটা টি, যেমন এর আগের এক্সাম্পল গুলাতে আমাদের ছিল 1.5 সেকেন্ড এবং 2.5 সেকেন্ড, অর্থাৎ সেই 1.5 সেকেন্ড এবং 2.5 সেকেন্ড মানের সাথেই এই পরিবর্তনের হারটা সম্পর্কিত হচ্ছে। অর্থাৎ ডিএস বাই ডিটি এর যে প্রকৃত মান, যেটা আমরা টি এর মান অতি ক্ষুদ্র হওয়ার কারণে হিসাব করতে পারতেছি, যে টি এর মান অতি অতি ক্ষুদ্র হলে ডিএস বাই ডিটির যে মানটা হচ্ছে টি সময় পরের প্রকৃত বেগকে নির্ধারণ করবে, সেই প্রকৃত বেগের মানটা আমরা দেখতে পাচ্ছি যে টি থেকে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন বিবেচনা করব, সেই টি এর মানের উপরই নির্ভরশীল। হ্যাঁ, এখন এখানে তো পরিবর্তনের মানের উপরও সেটা নির্ভরশীল, সেটা আমরা বলতে পারতেছি, কিন্তু যেহেতু আমরা বলছি যে এই পরিবর্তনটা অতি ক্ষুদ্র, আর এই পরিবর্তনটা অতি ক্ষুদ্র হওয়ার কারণে এই পরিবর্তনের হারটা টি এর ওই তাৎক্ষণিক মানের পরিবর্তনের হারের জন্য অধিকতর প্রযোজ্য। এখানে দেখো একটা জিনিস, যে আমরা এই টি এর মানটাকে খুব ক্ষুদ্র করতেছি, কিন্তু যখন আমরা বলতেছি, যেমন আমি বলি 1.5 সেকেন্ড পর বেগ বের করার জন্য যদি আমি 1.5 এর পর 0.1 সেকেন্ড সময় ধরে বেগের মান বের করি, তাহলে সেই বেগটা এই সময়ের জন্য যতটুকু কারেক্ট বেগ হবে, যদি আমি 0.01 সেকেন্ড সময় ধরে এই বেগটাকে বের করি, তাহলে এই বেগটা এই সময়ের জন্য আরো কারেক্ট বেগ হবে। অর্থাৎ আমি যত ক্ষুদ্র সময় পর্যবেক্ষণ করে বেগটাকে বের করতে পারবো, ততই সেই বেগটা এই সময়ের জন্য অধিকতর প্রযোজ্য। এই কথাটা তোমরা আর একটু ভালো করে বুঝো। আমি যদি বলি 5 মিনিট পর কোন একটা বস্তুর বেগ কত, সেই 5 মিনিট পর কোন একটা বস্তুর বেগ বের করতে হলে, ধরা যাক 5 মিনিট পর বস্তু কণাটা এখানে আছে। এখন আমি যদি বলি 5 মিনিট পর থেকে নিয়ে 1 সেকেন্ড সময় ধরে কণাটা এতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে এই দূরত্বকে এই সময় দিয়ে ভাগ করে আমরা এই বিন্দুর জন্য যে বেগ, আর এই বিন্দুর জন্য যে বেগ, এই বিন্দুর জন্য যে বেগ, এই সবগুলো বেগের গড় বেগ পাবো। অর্থাৎ এতটুকু সময় ব্যবধির গড় বেগকে যদি আমি এই বিন্দুর বেগ বলি, সেক্ষেত্রে কথাটা যতখানি ভুল হবে, আমি যদি সময় ব্যবধান আরো ছোট করে নেই, আমি যদি 1 সেকেন্ড না ধরে 0.5 সেকেন্ড সময় ধরে বেগ বের করে যদি সেই বেগটাকে এই সময়ের বেগ বলে বিবেচনা করি, সেক্ষেত্রে ভুল আরো কম হবে। এখন আমি যদি বলি যে না, আমি আরো ক্ষুদ্র সময় ব্যবধান নিব, তাহলে ভুল আরো কম হবে। এখন আমি যদি বলি যে আমি যে সময় ব্যবধান নিলাম, সেই সময় ব্যবধানটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অর্থাৎ শূন্যের কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে আমার এই বেগটাকে এত ক্ষুদ্র সময় ব্যবধান ধরে বেগ বের করলাম বলে এই বেগটাকে এই বিন্দুর বা এই মুহূর্তের বেগ বলাটা যথেষ্ট পরিমাণ সঠিক, বা এটাকেই আমরা বলতে পারি 100% সঠিক বেগ। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে তাৎক্ষণিক বেগ, বা যে পরিবর্তনের হার, অর্থাৎ সরণের যে পরিবর্তনশীল পরিবর্তনের হার বের করাটা আমাদের উদ্দেশ্য ছিল। কারণ আরেকটা কথা, এই যে সরণের পরিবর্তনশীল পরিবর্তনের হার বলতেছি, দেখো আমরা এই সমীকরণ থেকে বা এই ধরনের সম্পর্ক থেকে যে পরিবর্তনের হারটা আমরা বের করলাম আলটিমেটলি, সেই পরিবর্তনের হারের ভেতরেও কিন্তু আমার একটা টি থেকে যাচ্ছে। অর্থাৎ এই পরিবর্তনের হারটা কিন্তু টি এর সাথে সাথে চেঞ্জ হবে, এটাকেই আমরা বলতেছি পরিবর্তনশীল পরিবর্তনের হার। যদি কোনো ক্ষেত্রে পরিবর্তনের হারের মধ্যে চলক না থাকে, তখন আমরা সেটাকে বলি স্থির পরিবর্তনের হার, এবং সেটাই আমরা বলছি যে ওই ধরনের পরিবর্তনের হার বের করতে আসলে আমাদের ডিফারেনশিয়াল ক্যালকুলাস লাগে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি কোনো সরণ সময়ের ত্রিঘাতের সাথে সম্পর্কিত এইরকম ভাবে কোনো সরণ যদি ঘটে, তাহলে সে সরণের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ হবে 3t স্কয়ার, এবং যেটা আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারি। এবং এই 3t স্কয়ার বের করার যে এই যে মূল পদ্ধতি, যেভাবে আমরা এটাকে বের করলাম, এই রকম পদ্ধতি অনুসরণ করে আমরা আসলে টি টু দি পাওয়ার n এর জন্য আমরা বের করতে পারবো s ইকুয়ালস টু, যদি টি টু দি পাওয়ার n হয়, তাহলে আমরা বের করতে পারবো ds বাই dt ইকুয়ালস টু হবে n টি টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ যদি আমরা এই ফর্মুলাটা সরাসরি অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু এই যে আমরা আগের এক্সাম্পলে আমরা 1.5 2.5 সামান্য পরিবর্তন বসিয়ে বসিয়ে আমরা বের করে যেভাবে করে সরণের বেগের মানটা আমরা বের করেছি, সেই পদ্ধতিটা আমাদের আর প্রয়োজন হবে না। সরাসরি আমরা এই সূত্রের মধ্যেই টি এর মান বসিয়ে তাৎক্ষণিক বেগটাকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদেরকে কি দিবে। ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমাদেরকে পরিবর্তনশীল বেগের তাৎক্ষণিক মান বের করতে সাহায্য করবে। পরিবর্তনশীল বেগের তাৎক্ষণিক মান আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারবো। তাহলে এই কথাটাকে আমরা একটু লিখি, এবং এখান থেকে আমরা একটা জেনারেল স্টেটমেন্টে আসবো যে ডিফারেনশিয়াল ক্যালকুলাস
ডিফারেনশিয়াল ক্যালকুলাস পরিবর্তনশীল বেগের তাৎক্ষণিক মান নির্ণয় করতে সাহায্য করবে না বলে আমরা সরাসরি বলবো ডিফারেনশিয়াল ক্যালকুলাস দিয়ে পরিবর্তনশীল বেগের তাৎক্ষণিক মান নির্ণয় করা সম্ভব এবং সেটাই হচ্ছে আমাদের যে যদি সরণ s যদি st হয় তাহলে বেগ v ইকুয়ালস টু vt হবে, অর্থাৎ vt হচ্ছে অ্যানাদার ফাংশন অফ t এবং এই vt কে আমরা বলতে পারবো dt অফ st। এখন এই st এর বিভিন্ন ডেসক্রিপশন আমাদেরকে vt এর বিভিন্ন ডেসক্রিপশন দিবে। তাহলে বেগ যেহেতু সরণের পরিবর্তনের হার এবং আমরা বলতেছি ডিফারেনশিয়াল ক্যালকুলাস পরিবর্তনশীল বেগের তাৎক্ষণিক মান নির্ণয় করা সম্ভব, তাহলে যে কোনো চলক y যদি অপর কোনো চলক x এর সাথে সম্পর্কিত হয়, x এর সাথে y ইকুয়ালস টু fx সম্পর্ক দ্বারা সম্পর্কিত হলে আমরা বলতে পারবো dy বাই dx হচ্ছে fx এর পরিবর্তনের হার। ইন জেনারেল আমরা এটাকে পরিবর্তনের হারই বলবো, কিন্তু যদি আমরা দেখি যে dy বাই dx বের করার পর fx একটা কনস্ট্যান্টে পরিণত হচ্ছে, তখন এই পরিবর্তনের হারটা আসলে একটা ধ্রুব পরিবর্তনের হারে পরিণত হবে। তাহলে আমরা এখন এটাই বলবো যে x যদি y যদি x চলকের ফাংশন হয় তাহলে dy বাই dx হচ্ছে x চলকের সাপেক্ষে y চলকের পরিবর্তনের হার এবং সেই পরিবর্তনের হারটি হবে আরেকটি নতুন ফাংশন পরিবর্তনের হার যা অপর কোনো নতুন ফাংশন যেটাকে আমরা নাম দিতে পারি gx। তাহলে এখন আমরা ডিফারেন্সিয়েশন কি সেটার একটা সংজ্ঞা দিব, যে ডিফারেন্সিয়েশন হলো কোনো স্বাধীন চলক x এর উপর নির্ভরশীল y ইকুয়ালস টু fx এর x এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্দেশক ফাংশন অপর কোনো ফাংশন gx কে নির্ণয় করার প্রক্রিয়া বা এটাকে আমরা অপারেশন বলতে পারি, ম্যাথমেটিক্যাল অপারেশন এটাকে আমরা। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন হলো
কোন স্বাধীন চলক এক্স এর উপর নির্ভরশীল y ইকুয়ালস টু fx এর এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার নির্দেশক অপর কোন ফাংশন gx কে নির্ণয় করার প্রক্রিয়া। এই সেই এক্সাম্পলটাতে আমরা আবার আসি। ধরো আমাদের তখন আমরা বলছিলাম যে সরণ s ইকুয়ালস টু টি কিউব, এটার সিমিলার আমরা এরকম লিখতে পারি y ইকুয়ালস টু এক্স কিউব, দ্যাট ইজ আমাদের এখানে এক্স কিউবটা হচ্ছে fx, আর y ইকুয়ালস টু এক্স কিউব যদি কোনো একটা সম্পর্ক হয় y এবং x এর মধ্যে, এই সম্পর্কের ক্ষেত্রে x এর সাপেক্ষে y আসলে কি হারে চেঞ্জ হবে সেই চেঞ্জটা আমরা বের করতে পারবো gx ইকুয়ালস টু 3x স্কয়ার থেকে। এই যে x কিউব থেকে এই 3x স্কয়ার কে পাবার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। তোমরা একটা জিনিস এখন বুঝতেই পারতেছো, এই যে ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্স, এই সব কথাগুলোই কিন্তু আসলে আমাদেরকে পরিবর্তনকে ইন্ডিকেট করতেছে, পরিবর্তন। এবং ডিফারেন্সিয়েশন শব্দটার ভিতরেও এই ব্যাপারটা খুব স্পষ্টভাবেই রয়ে গেছে, যে বোঝা যাচ্ছে যে পরিবর্তন হবে, কিন্তু সেই পরিবর্তনের নেচারটা কিরকম। কোন চলক কোন চলকের সাপেক্ষে চেঞ্জ হয়, কিন্তু সেই চেঞ্জের প্রকৃতিটা কিরকম, সেটাই আমরা আসলে এই ডিফারেন্সিয়েশনের মাধ্যমে জানতে পারি। যে পরিবর্তনের হার কিভাবে পরিবর্তিত হয় সেটাকে জানাটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মূল উদ্দেশ্য। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে ধারণা। এখন ইনশাল্লাহ আমাদের আগামী লেকচারে এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে ইন্টিগ্রাল ক্যালকুলাসে কিভাবে আসা যায়, এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসটাও আসলে ফিজিক্সে কিভাবে প্রয়োজন হয়, কি কারণে প্রয়োজন হয়, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকে এই পর্যন্ত আমরা লেকচার শেষ করতেছি। ধন্যবাদ।